চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 16। ফরাজের রাগ তখন সীমানা ছুঁয়ে, মেজাজ তার নিয়ন্ত্রণের বাহিরে। চিত্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সত্যটা তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলে। এত সহজ হলো কিভাবে? তাকে না জানিয়ে, কোনো জবাব না দিয়ে ভাবে হারিয়ে যাওয়ার দুঃসাহস চিত্রার হলো কিভাবে? তবুও রাগের আড়ে লুকিয়ে আছে এক তীব্র অস্থিরতা। তাহলে এখনই হারাবে কেন? একবার খুঁজে পাক, এইবার এমন ট্রিটমেন্ট দিবে 10 মাস 10 দিন ঘর থেকে বের হতেই পারবে না। স্বামীর সাথে বাটপারি করে হাতে রিভলভার তোলার মজা তো ফরাজ তার আগুন সুন্দরীকে অবশ্যই বোঝাবে। আগুন সুন্দরী বোধহয় ভুলে গেছে, সে আগুন হলে ফরাজ জল। আর কার ক্ষমতা সবচেয়ে বেশি সেটা তার বুদ্ধিমতী বিবেচন ভালোই করে জানে। সে নদীর ঘাটে দাঁড়িয়ে আছে, বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ, জলের ওপর সন্ধ্যার আলো ঝিলমিল করছে। পাশে অভ্র বজ্রকে ডেকে এনেছে এখানে, অপেক্ষা করতে বলেছে। কিছুক্ষণ পর কালো একটি BMW এসে ঘাটের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো বজ্র, তার পেছনে জামেলা আর আয়শা। আয়শা একবার অসহায়ের মতো তাকালো তার স্বামীর দিকে, অভ্র চোখ সরিয়ে নিল, ভেজা দৃষ্টি আড়াল করতে ব্যর্থ চেষ্টা। পরিস্থিতির ভারে সবার মুখে এখন চাপা উদ্বেগ, তার ওপর চিত্রা নিখোঁজ। পুরো শহর তছনছ করে খোঁজা হচ্ছে, অথচ কোনো খবর নেই। বজ্রকে দেখা মাত্র ফরাজের চোয়াল শক্ত হয়ে ওঠে। সে দৃঢ়ভাবে রিভলভার তুলে বজ্রের থুতনির কাছে ধরল, তার কণ্ঠস্বর শীতল। শোন বজ্র, চিত্রার গায়ে যদি একটা আজও লাগে, আমি তোকে মেরেই ফেলবো। কবরের জায়গা পাবি না তুই, এই কথা মনে রাখিস। দোয়া কর ওকে সুস্থ অবস্থায় যেন খুঁজে পাই, নইলে তুই কালেমা পড়ার সুযোগ পাবি না। অভ্র ফরাজের পিঠে হাত রাখলো, কণ্ঠস্বর নিচু করে। ভাই, এখন রাগের সময় না, আগে ভাবিজানকে খুঁজে বের করতে হবে। আপনি রিভলভারটা নামান প্লিজ। ফরাজের নিঃশ্বাস ভারী হয়ে এলো, কাঁপছে যেন তা, কিন্তু ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে তার মুহূর্তেই। সে পকেট থেকে ফোন বের করলো, ডায়াল লিস্ট থেকে একটি নাম্বার খুঁজে বের করে কয়েকবার কল দিতেই ওপাশ থেকে এক তরুণ কণ্ঠ রৌদ্র স্বরে বলল, কি চাই? বজ্র সংক্ষিপ্তভাবে বলল, সোহান পালোয়ান কোথায়? ওপাশ থেকে তাচ্ছিল্য ভেসে এলো, ভাইয়েরে দিয়ে কি কাজ? আপনার সাহায্য আর লাগবে না, সে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছে। বজ্রের চোখ ঝিলিক খেলল। ফোনটা আর হাতে দাও। কিছুক্ষণ পর ফোন গেল সোহানের কাছে। নদীর বুক চিরে ছুটে গেল একটি লঞ্চের, ভেসে চলেছে সোহান। ভেতরে কেবিনে দুজন নারী চিত্রাকে নিয়ে শাড়ি পরিয়ে সাজিয়ে তুলতে ব্যস্ত। লাল শাড়ি না হলে তার নাকি বিয়ে বিয়ে অনুভূতি আসে না। চেয়ারে হেলান দিয়ে বসে সোহানের মুখে অদ্ভুত তৃপ্তির ছাপ। ফোন কানে নিয়ে সে হাসলো, কিরে খবর কি? বজ্র কণ্ঠ এবার কঠিন। চিত্রা কোথায় আগে সেটা জানতে চাই। সোহান মৃদু হেসে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, এই মুহূর্তে ওর কার কাছে থাকার কথা ছিল? বজ্র চোল শক্ত করলো, মানে তোমার কাছে। শোনো, পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। ফারাজ ঢাকায় যায়নি, ভালোই ভালো ওকে ফিরিয়ে দাও। আমি যে কথা দিয়েছি সেটা রাখবো। সোহানের কণ্ঠে এবার আত্মবিশ্বাসের ভার। আর লাগবে না, সামনে যে ঝামেলা সেটা আমি সামলাবো। মাথা আছে, খাটাতে জানি। আর সিফাত কোথায়? চিত্রা কি আমার লোক পেয়েছে? তাকে কেন পাইনি? লাইন কেটে গেল। বজ্র ধীরে ফোন নামালো। ফারাজ তার দিকেই তাকিয়ে আছে। সে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু শরীরের প্রতিটি পেশি টান টান। যে কোনো মুহূর্তেই পরিস্থিতি বিস্ফোরিত হতে পারে। ফারাজ নদীর ঘাটে দাঁড়িয়ে, হালকা বাতাস মুখে লাগছে, কিন্তু সে কিছু অনুভব করছে না। চোখ শুধু বজ্রের দিকে ঝাপসা, অদ্ভুত স্থির। অভ্র পাশে দাঁড়িয়ে হাতটা তার পিঠে রাখে। এখন রাগে ভেঙে পড়ার সময় নয়। হঠাৎই ফরাজ শান্ত গলায় বজ্রের দিকে এগিয়ে আসে, সিগারেট ধরিয়ে এক টান দিয়ে বজ্রের দিকে এগিয়ে দেয়। বজ্র টান বসায়, তারপর সে বজ্রকে বলল, অনেক হয়েছে, এবার ঘটনা খুলে বল। ফরাজের কণ্ঠে আংশিক উৎকণ্ঠা, আমাকে আর রাগাবি না। আমার চিত্রা কোথায়? কই বজ্র, তোদের সাথে তো ছিল। বজ্র গভীরভাবে শ্বাস নিল। ফরাজ, বজ্র শুরু করলো, যতটুকু আপাতত জানা উচিত ততটুকুই বলল চিত্রা কোথায় আছে, কার সাথে আছে সব। ফরাজ চুপ আছে, একদম চুপ করে। তার ভেতরে একটা
দোষের ছায়া। কেন বের করে দিয়েছিল সে চিত্রাকে বাড়ি থেকে? চিত্রা হয়তো নিরাপদ থাকতো যদি সে নিজের অহংকার আর রাগের উষ্ণতা তাকে বের করে না দিত। আসলে তখন পরিস্থিতি এমন ছিল যে মাথায় কাজ করেনি ফারাজের। হঠাৎ সে বজ্রকে বলল, আর সোহান? ফারাজ জিজ্ঞেস করলো, সে কি করে সাহস পায় আমার স্ত্রীকে বিয়ের স্বপ্ন দেখার? বজ্র কিছুক্ষণ চুপ, তারপর বলল, এখন এসব প্রশ্নের উত্তর জানার চেয়ে বেশি উত্তম দরকার চিত্রাকে নিরাপদে ফিরিয়ে পাওয়া। ফারাজের মাথা নেড়ে ধীরে ধীরে রিভলভার নামালো। ভেতরে ক্ষুব্ধ আগুন এখনো লেগে আছে, কিন্তু ঠান্ডা বাস্তবতার ছোঁয়ায় সামান্য শান্ত। ফরাজ হঠাৎ বলল, যাই হয়ে যাক না কেন, সোহানকে আমি খুঁজে তো বের করবই, কারণ মালাকুত মউত তার অপেক্ষায়। ফারাজ একা এগিয়ে চলে নদীর দিকে। ভোরে ঠান্ডা হাওয়া তার গায়ে লেগে গেছে, কিন্তু তাতে সে কিছু অনুভব করছে না। একাকী মন নিয়ে সে নদীর জল আর ভোরের সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আর চিত্রার এই অবস্থা তার হৃদয়টাকে ছিঁড়ে ফেলছে। চিত্রা তার জীবনসঙ্গী, তার অর্ধাঙ্গ। সে মা হতে চলেছে। কত বিচ্ছেদ তাদের মধ্যে এখনো। ফরাজের চোখে জল জমে আসে, কিন্তু শব্দহীন। কেউ শোনার নেই। এই নদীর কালো জলে নিজের প্রতিচ্ছবি দেখে, সেই অন্ধকার জল যে তার নিজের জীবনের প্রতিফলন। পাপ আর অপরাধ আবচ্ছন্ন। চারপাশে বিভৎসিকায় ঘিরে ধরেছে। প্রতি মুহূর্তেই ভেতরে থেকে একটি অনিঃশেষ আকুতি, হাহাকার জেগে ওঠে। আত্মা যে বারবার চিৎকার করছে, চিত্রা ফিরে আসো, চিত্রাঙ্গনা ফিরে আসো প্লিজ। কোথায় কোনো সীমা নেই। হৃদয়ের শোক আজ মৃত। অপরাধবোধ, প্রেমের তীব্র তৃষ্ণা সব মিশে পিষে একাকার হয়ে গেছে। ফারাজ জানে জীবনে এই মোড় তার অনেক কিছুই না বলা থেকে গেছে। সে না বলা কথাগুলো যেন ভেতর থেকে বেরিয়ে আসতে চায়। বেদনা বলি হতে চায়। সে বলতে চায়, কিন্তু শব্দ বের হচ্ছে না। শুধু চোখের জলে হৃদয়ের অগ্নিকে প্রতিটি শ্বাসে আর আকুতিতে প্রকাশ পাচ্ছে। ফারাজ শূন্য হৃদয়ে চিৎকার করে ওঠে, আলোর পিছু ছুটে মিছু মিছু। বুঝিনি তো আলোর ভাষা। আজকে তোমার হৃদয়ে বুঝিয়েছি কাকে বলে ভালোবাসা। আধারে খোঁজে মন, আলোর সারাক্ষণ মেলে না, ওহো মেলে না। কারে তুমি মন যে আমার, কারে তুমি মন যে আমার, লাগে না ভালো আর। চিত্রাকে আগে থেকে অসুস্থ মনে হচ্ছে। রাত জাগা শেষ হয়ে যাওয়ায় ক্লান্তির চাপ তার চোখে মুখে স্পষ্ট দেখা দিচ্ছে। তাকে জোর করে লাল শাড়ি পরানো হয়েছে। চোখে জল ভেসে উঠেছে, ভেতরের অদৃশ্য যন্ত্রণার প্রতিফলন। চিত্রার চোখের সামনে ফারাজের চেহারা ভেসে উঠল। সে মুখ, সেই চোখের গভীরতা যা বারবার তাকে মনে ঘোরাচ্ছে। লাল শাড়ি দেখে এলাহি বাড়িতে প্রবেশ করা সেই মুহূর্তের কথা মনে পড়ছে। এলাহি বাড়ি প্রবেশের পর থেকে তার জীবনে যেসব কিছু ঘটে গেছে, সে যেন চোখের সামনে ঝলসাতে উঠে পড়েছে তা। চিত্রা মহিলা দুজনকে রুম থেকে বের করার জন্য জোর জবরদস্তি করতে লাগলে হঠাৎ সোহান পালোয়ান মহিলা দুটোকে ধমকে বদলো। এখানে হয়তো বা বললো হতো, অজাতের দল সর আমার সামনে থাইকা। সাহস কত বড়, আমার চিত্রারে বেদনা দেশ কেন? হ্যাঁ, যা কইলাম। মহিলা দুজন ভয়ে জলদি কেবিন থেকে বেরিয়ে যেতেই সোহান তার পিছনে দাঁড়িয়ে থাকা কাজীকে ইশারা করলো। কাজী ভেতরে প্রবেশ করতেই চিত্রার দিকে তাকাতে চিত্রা ভয়ে একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো। সোহান তা দেখে বললে, ভয় পাও কেন বউ? তোমারে কষ্ট দিমু নাকি? তোমারে তো আদর করবো। হঠাৎ সোহানের ফোনে কল এলো। সে বিরক্ত হলো। এই শুভ কাজে নিজের বাল ঢুকায় কোন জানোয়ার যে ফোন হাতে নিতেই দেখে বাড়ি থেকে ফোন এসেছে। একধারে ফেললো জলদি, মুখটা কালো হয়ে আসলো তার। সে মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বলল, জলদি লঞ্চ ঘোরানোর ব্যবস্থা কর, আমার আম্মা অসুস্থ হইয়া পড়ছে।